disease. The 35-year-old woman is seen in neurology clinic and tells you that her father and her older brother have Huntington's disease. They both developed symptoms slowly over a number of years. Her mother is in good health. মানে পেশেন্টের বাবার আছে, বড় ভাইয়ের আছে। এই পেশেন্টের হান্টিংটন ডিজিজ হওয়ার রিস্ক কতটুকু? এক্সেলেন্ট। তাহলে এটা হচ্ছে 50%। আর হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে 50% রিস্ক থাকে ডিজিজ হওয়ার, আর 50% হচ্ছে নর্মাল হয় ইউজুয়ালি। ইকুয়েশন অন্য একটা ক্লাসে ডিসকাস করছিলাম, আজকে এটা ডিসকাস করতেছি না। A 32-year-old nurse presents to the emergency department. She has a history of increasing shortness of breath, particularly when she lies flat, and weakness affecting her legs over the past few days. She remembers a diarrheal illness a few days earlier that she attributes to of milk. On examination, oxygen saturation 90% on air. She has absent lower limb reflexes bilaterally, whereas a lumbar puncture which shows raised protein in the CSF but no organism. এখন shortness of breath and limb weakness প্রেজেন্ট করছে। CSF স্টোরিতে raised protein আছে। ডায়াগনোসিস হচ্ছে জিবিএস, আর ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন। এই পেশেন্টকে মনিটরিং করার জন্য কি করা লাগবে? পোস্ট ভাইটাল ক্যাপাসিটি। এই পেশেন্টে যদি আমরা এবিজি স্টাডি করি তাহলে ফাইন্ডিংস কেমন পাওয়া যেতে পারে? তাহলে এখানে টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার ফাইন্ডিংস পাওয়া যাবে। তাহলে জিবিএস সহ যেগুলো নিউরোমাসকুলার ডিজিজ আছে এগুলো হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার ডিজিজ পাওয়া যায়। অ্যাকিউট অর ক্রনিক? অ্যাকিউট। তাহলে জিবিএস আছে অ্যাকিউট টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার ডিজিজ থাকে। A 52-year-old man presents with weakness on the left side of their face, of his face. You see, he may have Bell's palsy. Which of the following features would be most consistent with the diagnosis of Bell's palsy? Excellent. তাহলে Bell's palsyতে আমরা হচ্ছে ফেশিয়াল মাসেল উইকনেস সাথে আমরা হাইপার অ্যাকুসিস পাইতে পারি। কেন পাওয়া যায় এটা? ফেশিয়াল নার্ভে কোন ব্রাঞ্চটা ইনভলভমেন্ট হয় এখানে? নার্ভ টু স্টেপিডিয়াস। তাহলে স্টেপিডিয়াস যে মাসেল আছে এই মাসেলটা কি করে আমাদের সাউন্ড ড্যাম্পেন করে, মানে লাউড সাউন্ডের ইন্টেন্সিটি কমায় বা সাউন্ডটাকে। তাহলে স্টেপিডিয়াস মাসেল হচ্ছে সাউন্ড ড্যাম্পেন করতে হেল্প করে, মানে সাউন্ড কমাতে হেল্প করে। এন্ড ফেশিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ আছে নার্ভ টু স্টেপিডিয়াস, যেটা এই মাসেলকে সাপ্লাই দেয়। যদি এই মাসেলটা ড্যামেজ হয়ে যায় তখন এই সাউন্ড ড্যাম্পেন করার প্রপার্টিস এটা নষ্ট হয়ে যায়, ফলে কি তখন সাউন্ডটা পেশেন্ট বেশি শোনে। তাহলে নর্মাল কোনো সাউন্ড বা একটা লো ইন্টেন্সিটি সাউন্ডও পেশেন্টের কাছে তখন অনেক হাই ইন্টেন্সিটি মনে হয়। এটাই বলে হাইপার অ্যাকিউসিস। হাইপার অ্যাকিউসিস ফিচার হচ্ছে ফেশিয়াল। 26-year-old develops foot drop after a motorcycle accident. You find weakness of foot dorsiflexion
অ্যান্ড এভারশন। তাহলে পেশেন্টের ফুড ড্রপ আছে, ডস রিফ্লেকশন অ্যান্ড ইভারশন এফেক্টেড হয়েছে। এক্সেলেন্ট। তাহলে এটা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ। নার্ভ রুট ইনভলভমেন্ট হলে সেক্ষেত্রে কি থাকতো? একটা হচ্ছে পেইন থাকতো, আর একটা হচ্ছে ইনভার্সন লস হতো। তাহলে যদি পেশেন্টের লো ব্যাক পেইন বা রেডিকুলার পেইন না থাকে, ইনভার্সন যদি এফেক্টেড না হয়, তাহলে হচ্ছে কমন পেরোনিয়াল ইনজুরি। আর যদি ইনভার্সন ড্যামেজ হয়, মানে ফুড ইনভার্সন করতে না পারে, আর যদি লো ব্যাক পেইন বা রেডিকুলার পেইন থাকে, তাহলে হচ্ছে L5 রেডিকুলোপ্যাথি। A 50-year-old man presents with a gradually worsening difficulty in walking upstairs, lightheadedness on standing, and a dry mouth. He tends to feel better at the end of the day. He has a mild ptosis, normal tone in his limbs, but proximal weakness in his lower limbs, global hyporeflexia. Some evidence of তাহলে বয়স্ক পেশেন্ট, প্রক্সিমাল মাসল উইকনেস আছে, সাথে অটোনমিক নিউরোপ্যাথি ফিচার আছে, লাইট হেডনেস, অনস্ট্যান্ডিং মানে পোস্টাল ড্রপ আছে, ড্রাই মাউথ আছে, আর সাথে কি আছে, হাইপোরিফ্লেকশন মাসল স্ট্রেংথ হচ্ছে যে কম আছে, এবং লাস্টে কি বলছে, মাসল স্ট্রেংথটা রিইনফোর্সমেন্ট করলে বাড়ে। তাহলে এটা একটা টিপিক্যাল সিনারিও ফর ল্যাম্বার্ট-ইটন সিনড্রোম। অ্যান্টিবডি ফর্মেশন রিঅ্যাকশন চ্যানেল। তাহলে ল্যাম্বার্ট-ইটনের প্রশ্ন কঠিন করতে হয়, তাহলে টোসিস বা আপার লিম্বের ফিচার্স ইনভলভমেন্ট থাকতে পারে। তাহলে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে ল্যাম্বার্ট-ইটনের ক্ষেত্রে মাসল স্ট্রেংথগুলো রিইনফোর্সমেন্ট করলে বাড়বে, আর সাথে অটোনমিক ডিস্টারবেন্স থাকবে। A 21-year-old obese woman presents to her GP complaining of worsening headaches over the past 4 months. The only medication of note is combined oral contraceptive pills. She also reports blurring of vision, says that her headaches are worse in the morning. On examination of her eye, GP is concerned that there may be optic swelling bilaterally. তাহলে ইয়ং ওবেস পেশেন্ট, সাথে ওসিপি ফর হিস্ট্রি আছে, পেশেন্ট প্রেজেন্ট করছে হেডেক নিয়ে, সাথে হচ্ছে বাইলেটারাল পেপিলোডেমা আছে। তাহলে এটা টিপিক্যাল সিনারিও ফর ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন। কোন কোন ড্রাগ রেসপন্সিবল হতে পারে? একটা হচ্ছে স্টেরয়েড, তারপর হচ্ছে রেটিনয়েড, ওসিপি, ভিটামিন এ, একটা হচ্ছে টেট্রাসাইক্লিন। তাহলে এই ড্রাগগুলোর নাম মনে রাখা লাগবে। তাহলে ক্লাসিক্যালি এই ড্রাগগুলোর হিস্ট্রি থাকতে পারে সাথে ইয়ং ওবেস ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে বেশি হয়। হেডেকটা ক্যারেক্টারিস্টিক্স থাকে অনেকটা রেজড আইসি হেডেক মতো, মানে আর্লি মর্নিং এ বেশি হয়। আর পেশেন্টের প্যাপিলিডেমা থাকতে পারে, অনেক সময় 6 নার্ভ পলসও থাকতে পারে। A 59-year-old man has shown a change in his mood and personality over a 9-month period. He has subsequently developed difficulty with memory and concentration, then progressive rigidity
movements of his limbs and facial musculature. By the time medical assessment, he has frank choreographed movements. Mini mental state examination 21/30. Other examination is normal. He was adopted and therefore no information on his family history. He has three adult children aged 27, 30, and 33, of whom the two youngest are asymptomatic. However, the oldest son has recently been investigated by the neurology department for slightly erratic behavior, restless movements of both legs. তাহলে পেশেন্টের বয়স হচ্ছে 59 ইয়ার্স, তার ডিসঅর্ডার আছে, মুড অ্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, সাথে কোরিওফর্ম মুভমেন্ট আছে। তার তিনটা ছেলে আছে, বাচ্চা আছে, ছেলে তো নয়। তিনটা বাচ্চার মধ্যে বয়স 27, 30 এবং 33, এর মধ্যে বড় বাচ্চাটারও সেম সমস্যা হইতেছে। ডায়াগনোস হচ্ছে হান্টিংটনস ডিজিজ। আর ফিচার্স কি আছে তাহলে এখানে? অটোসোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্স উইথ অ্যান্টিসিপেশন। বাচ্চার ক্ষেত্রে সেটা আসছে 33 ইয়ার্স, মানে আর্লি এজে প্রেজেন্টেশন হয়েছে। অটোসোমাল ডমিনেন্ট, তাই তো? আচ্ছা, হান্টিংটন ডিজিজের পেনিট্রেন্স কেমন থাকে? ইনকমপ্লিট। তাহলে তো বি নাম্বার ট্রু হয়ে যাবে তাহলে। তাহলে হান্টিংটন ডিজিজের মিউটেশন হয় হচ্ছে হান্টিংটনস জিনে। ক্রোমোজোম নাম্বার কত? তাহলে পেনিট্রেন্স, এটা হচ্ছে একটা জেনেটিক্স একটা টার্ম। এটা বলতে কি বোঝায়? যাদের মিউটেশন আছে, জেনেটিক মিউটেশনের সবারই যদি সিমটমস ডেভেলপ করে, তাহলে এটাকে বলা হয় কমপ্লিট পেনিট্রেন্স। মানে কোনো পেশেন্টের হান্টিংটনস জিনে মিউটেশন আছে, এই পেশেন্টের সবারই হচ্ছে যে হান্টিংটন ডিজিজের ম্যানিফেস্টেশন থাকবে। যদি এরকম ডিজিজ ম্যানিফেস্ট হয়, সেটাকে আমরা বলবো কমপ্লিট পেনিট্রেন্স। আর যদি এমন হয় যে জেনেটিক মিউটেশন আছে কিন্তু ডিজিজের সিমটমস প্রকাশ পাচ্ছে না, তাহলে সেটাকে বলা হয় ভ্যারিয়েবল অর ইনকমপ্লিট পেনিট্রেন্স। না, ওইটা তো জিন কারা পাচ্ছে আর কারা পাচ্ছে না এটা বিষয়। এটা হচ্ছে যাদের ক্ষেত্রে মিউটেশন আছে, এই 50% মিউটেশনের মধ্যে সবারই ডিজিজ ম্যানিফেস্টেশন প্রকাশ পাবে, এটা হচ্ছে কমপ্লিট পেনিট্রেন্স। আর যদি এমন হতো যে যাদের মিউটেশন আছে কিন্তু সিমটমস প্রকাশ পাচ্ছে না, তাহলে সেটাকে আমরা বলতাম ইনকমপ্লিট অর ভ্যারিয়েবল পেনিট্রেন্স। এই বিষয়টা একটু কনফিউশন হইতেছে। আচ্ছা, আমরা আবার বলি। এটা ধরলাম হচ্ছে আমাদের এফেক্টেড জিন, আর এটা নর্মাল, তাহলে এটা হচ্ছে বাবার আর এটা হচ্ছে মায়ের। 50% যেটা, সেটা হচ্ছে যে 50% বাচ্চা হচ্ছে এই জিনটা পাইতেছে। তাহলে 50% হচ্ছে এই যে মিউট্যান্ট জিনটা পাইলো, এই 50%-এর প্রত্যেকেরই সিমটমস প্রকাশ পাবে। এই যে যাদেরই মিউটেশন আছে তাদের সবারই ডিজিজ ম্যানিফেস্টেশন হইতেছে বা ডিজিজ সিমটমস প্রকাশ পাচ্ছে, এটাকে বলা হয় কমপ্লিট পেনিট্রেন্স। মানে হান্টিংটন ডিজিজের মিউটেন্ট জিন যতজন বাচ্চা পাবে তাদের সবারই পুরোপুরি সিমটমস প্রকাশ পাবে, এটাকে বলা হয় কমপ্লিট পেনিট্রেন্স। যদি এমন হতো যে বাচ্চাগুলা মিউটেন্ট জিন পাইছে কিন্তু তাদের সবাই সিমটমস ডেভেলপ করে নাই, কারো সিমটমস আছে আবার কারো দেখা যায় ডিজিজের কোনো সিমটমস নাই, তাহলে সেটাকে বলা হয়তো ইনকমপ্লিট বা ভ্যারিয়েবল পেনিট্রেন্স। এখন কি বোঝা গেছে? তার মানে হান্টিংটনস ডিজিজের ক্ষেত্রে
যদি 4টা বাচ্চা হয় তাহলে এর মধ্যে 50% এফেক্টেড হবে, মানে মিউটেন্ট যে জিন আছে সেটা সে পাইতেছে। যারা পাইতেছে এদের সবার মধ্যে ডিজিজ ম্যানিফেস্টেশন প্রকাশ পাবে। এই সবাই ডিজিজ প্রকাশ পাচ্ছে, এটা হচ্ছে কমপ্লিট পেইন টেল। অটোসোমাল ডমিনেন্টে ইউজুয়ালি কমপ্লিট পেইন হয়, তবে সবার ক্ষেত্রে হবে এমন না। হান্টিংটন ডিজিজের ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় কমপ্লিট পেইন টেলস। আমরা যদি অন্যান্য অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ দেখি তাহলে সবগুলো কিন্তু হান্টিংটনসের মতো নয়। হান্টিংটনসের যে কটা সিগন্যাল পাবেন সবগুলোতে দেখবেন যে বাচ্চাদের সবারই যাদের মিউটেশন আছে তাদের সবাই ডিজিজ প্রকাশ পাচ্ছে এবং আর্লি যে হইতেছে। বাট আদার্স অনেক অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার আছে যেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে মানে বাচ্চার মিউটেশন হইলেও তার ক্ষেত্রে কাছে ডিজিজ সিমটমস ওরকম প্রকাশ পায় না। হ্যাঁ, যদি বলে যে অটোসোমাল ডমিনেন্টের ফিচার্স হচ্ছে কমপ্লিট পেইন টেন্স, তাহলে ট্রু দিতে পারেন, এটা অটোসোমাল ডমিনেন্টের একটা ফিচার্স হইতে পারে। A 54-year-old woman presents with unilateral hearing loss and an acoustic neuroma is demonstrated on MRI scan. What other finding would you most expect? Excellent. The loss of corneal reflex, এটা আমরা বলছিলাম কি ভেস্টিবুলার সোয়ানোমা বা acoustic neuroma, এটা এখানে the findings থাকতে পারে as stated. A 64-year-old man comes to the clinic with a GP diagnosis of Parkinson's disease. He has read about ropinirole on the internet and wants to try this as initial therapy instead of. ropinirole হচ্ছে একটা ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট। ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট আমরা কোথায় ইউজ করি? এন্ডোক্রাইন কোন টিউমার, তাহলে প্রোলেক্টিনোমার ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন চয়েস হচ্ছে ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট। Seventy-year-old man presents with a 3-month history of slurred speech as well as difficulty in chewing and swallowing, to the point where he is no longer eating solid food. He has weakness of jaw closure and difficulty in protruding his tongue, some wasting and fasciculation involving both sides of the tongue. He has lost a few kilos in weight over this time. Apart from generally thin appearance, the rest of the neurological general examination appears to be normal. In particular, tendon reflexes are all normal. তাহলে পেশেন্টের হিস্ট্রি হচ্ছে 3 মাসের, স্লারিং অফ স্পিচ আছে, ডিসফেজিয়া আছে, আর সাথে হচ্ছে যে টাং মাসেল উইকনেস আছে, আর এর সাথে টাঙে ওয়েস্টিং অ্যান্ড ফ্যাসিকুলেশন আছে। তাহলে স্পিচ প্রবলেম, সোয়ালোতে প্রবলেম, আর হচ্ছে টাং। তাহলে এটা হচ্ছে বালবার বুথ এক্সিলেন্ট। তাহলে এখানে মেইনলি হচ্ছে লোয়ার মোটর নিউরন টাইপ ইনভলভ 9, 10, 11, 12 এগুলা। তাহলে বালবার বলছে এটা কোনটার সাথে মেলানো যায়? পেশেন্টের শুধু মোটর টাইপের উইকনেস আছে, 9, 10, 11, 12 টাইপ। এটা হচ্ছে পিওর বালবার পলসি, আদার কোনো
মোটর নিউরন ডিজিজ। মোটর নিউরন মোস্ট কমন হচ্ছে অ্যাময়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, তারপর হইতে পারে বালবার পলসি, হইতে পারে সিউডো বালবার পলসি, তারপর প্রোগ্রেসিভ মাসকুলার অ্যাট্রফি নিয়ে প্রেজেন্ট করতে পারে, আর হচ্ছে প্রাইমারি ল্যাটারাল স্ক্লেরোসিস। তার মানে পিওর লোয়ার মোটর এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম হইতেছে। স্ক্রিন দেখা যাচ্ছে এখন? আচ্ছা, মাঝখানে নেটওয়ার্ক ইস্যুর কারণে লাইনটা কেটে যাচ্ছিল। Right-handed 70-year-old male patients present with sudden weakness in the right arm and right leg, with right hemisphere loss and aphasia. He has a history of hypertension for which he takes Ranitidine 10 mg and smokes 20 cigarettes per day. What is the most likely artery involved? তাহলে পেশেন্টের রাইট সাইডের হেমিপ্যারাসিস আছে, হেমিসেন্সরি লস আছে, সাথে অ্যাফাসিয়া আছে। এক্সেলেন্ট, তাহলে অ্যান্সার হচ্ছে মিডিল সেরেব্রাল আর্টারি। তাহলে মিডিল সেরেব্রাল আর্টারি ক্ষেত্রে আমাদের বলছিলাম যে কয়েকটা ক্লু মনে রাখতে হবে। একটা হচ্ছে যদি আপার লিম অ্যান্ড ফেস ইনভলভমেন্ট বেশি থাকে লোয়ার লিম্বের থেকে। আরেকটা হচ্ছে যদি ভিজুয়াল ডিস্টারবেন্স থাকে, হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। আরেকটা হচ্ছে যদি স্পিচ ডিস্টারবেন্স থাকে, মানে অ্যাফাসিয়া থাকে। তাহলে এগুলো হচ্ছে যে ইন ডিটেলস অনেক পয়েন্ট আছে, পরীক্ষার জন্য আমাদের এই তিনটা ক্লু মনে রাখলে হবে, যেগুলো হলে আমরা মিডিল সেরেব্রাল আর্টারি ইনভলভমেন্ট চিন্তা করব। আর যদি আমরা দেখি লোয়ার লিম্বের ইনভলভমেন্টটা আপার লিম্ব থেকে বেশি, তাহলে আমরা চিন্তা করবো অ্যান্টেরোসেরেব্রাল আর্টারি অক্লুশন। এইটাই এই ক্লাসিক্যালি এই কয়েকটাই ক্লু দেওয়া থাকে পরীক্ষায়। আর অ্যান্টেরোসেরেব্রাল আর্টারির জন্য আর দুইটা মনে রাখতে পারেন, একটা হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স থাকতে পারে, আর একটা হচ্ছে অ্যাবুলিয়া থাকতে পারে। পোস্টার সেরেব্রাল আর্টারির ক্ষেত্রে আমরা কি বলছিলাম, এখানে হচ্ছে যে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া উইথ ম্যাকুলার স্পেয়ারিং থাকবে, অথবা ব্রেন স্টেমের ফিচার্স থাকতে পারে অনেক সময়। পোস্টার ইনফেস সেরেব্রাল আর্টারি, এটা থাকলে কি থাকবে, ল্যাটারাল মেডুলারি সিনারি ফিচার্স থাকবে। আর ভার্টিব্রাল আর্টারি ইনভলভমেন্ট হলে এটা হচ্ছে ব্রেন স্টেম লেশনের ফিচার্স থাকবে। তাহলে পেশেন্টের নসিয়া, ভমিটিং, তারপর হচ্ছে অ্যাডাক্সিয়া, ডিসফেজিয়া, এই টাইপ ফিচার্সগুলো থাকবে। আমরা যে ব্রেন স্টেম লেশন যেগুলো পড়ছিলাম ওইগুলো টাইপের ফিচার্স থাকবে। আর ভার্টিব্রাল আর্টারি অক্লুশন হলে এটার কারণে ল্যাটারাল মেডুলারি সিনারি হইতে পারে।
তার মানে ল্যাটারাল মিডওয়ে সিনেমা যে ফিচার্সগুলো আছে আমরা ভার্টিক্যাল আর্টারি অক্লুশনে সেই টাইপের ফিচার্স পাবো। আর এমআরসি পরীক্ষাগুলোতে ল্যাটারাল মিডওয়ে সিনেমার মোস্ট কমন কজ কিন্তু ভার্টিক্যাল আর্টারি অক্লুশনে বলা থাকে। তাহলে ভার্টিক্যাল আর্টারি অ্যান্ড পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি দুইটা অক্লুশনে আমরা হচ্ছে ল্যাটারাল মিডওয়ে সিনেমা পাবো। হোয়াট ডাজ অ্যান্টিসিপেশন মিন ইন দিস সেটিংস? একটু আমরা পড়ে আসছিলাম। A 24-year-old man with a family history of myotonic dystrophy visits you for advice about starting a family. He has the typical features of frontal male pattern bearding and is beginning to develop features of muscular weakness. তাহলে anticipation বলে symptoms C না C না তো B. Symptoms begin at an earlier stage in successive generations. তার মানে দাদার যে বয়স হবে তার থেকে আর্লি তার ছেলে হবে, তার থেকে আর্লি যে আছে থার্ড জেনারেশন হবে, মানে যত জেনারেশন যাবে তত আর্লি প্রেজেন্টেশন হবে। অ্যান্টিসিপেশন গুলো মেইনলি কোথায় পাওয়া যায়? আর কেউ এটাকে আমরা ডিসকাস করছিলাম, এটা অটোসোমাল ডোমিনেন্ট ডিজ হইতে পারে কিন্তু মেইনলি পাওয়া যায় এক্সিলেন্ট। তাহলে এগুলো হচ্ছে মেইনলি ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে ট্রাইনিউক্লিওটাইড রিপিটেটিভ ডিসঅর্ডার যেগুলো তাদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়। যেমন মায়োটনিক ডিস্ট্রফি একটা, মানে একটু আগে বলছিলাম হান্টিংটন ডিজিজ একটা। আমরা যখন জেনেটিক্স পড়বো তখন আবার এগুলো ডিসকাস করা হবে ওখানে। তাহলে ট্রাইনিউক্লিওটাইড রিপিটেশন যত বেশি হবে পেশেন্টের ম্যানিফেস্টেশন তত সিভিয়ার হবে, তত আর্লি প্রেজেন্টেশন হবে। এর মধ্যে কিছু ডিজিজ আছে যেগুলো অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার, যে কারণে অটোসোমাল ডোমিনেন্টের মধ্যে এরকম বৈশিষ্ট্য ফিচার্স পাইতে পারি। তো এটা হচ্ছে মেইনলি ট্রাইনিউক্লিওটাইড রিপিটেটিভ ডিসঅর্ডার যেগুলো সেগুলোর ক্ষেত্রে পাওয়া যায়। ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া কি ধরনের ডিজিজ? অটোসোমাল ডোমিনেন্ট অর রিসেসিভ? অটোসোমাল রিসেসিভ। ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া তো সম্ভবত অ্যান্টিসিপেশন পাওয়া যায়, আমরা যখন জেনেটিক্স পড়বো তখন এটা ডিটেইলস বলবো না তখন। During a routine insurance medical examination, a GP notices that a 30-year-old female patient has absent ankle jaw and unequal pupils. এটা একবার এফসিএস পরীক্ষার প্রশ্ন আসছিল, ওখানে একটু স্পেসিফিক বলা ছিল যে একটা পিউপিল আরেকটা থেকে বড় বা ডায়ালেটেড, সাথে জাল অ্যাবসেন্ট। তাহলে এটা হচ্ছে হোমস এডি সিনড্রোম। সাইট অফ লেশন কোথায়? হোমস এডি সিনড্রোমে যে পিউপিলটা ডায়ালেটেড থাকে, মানে কোন জায়গায় লেশন হয় এখানে? সিলিয়ারি গ্যাংলিয়ন, এক্সিলেন্ট। তাহলে এটা মনে রাখা লাগবে, এগুলো সাইট অফ লেশন আসে পরীক্ষায়। আরজিল রবার্টসন পিউপিলের সাইট অফ লেশন কোথায়? অ্যাফারেন্ট পিউপিলার ডিফেক্ট। অ্যাফারেন্ট পিউপিল ডিফেক্ট তো এখানে থাকে না। হর্নার সিনড্রোম হচ্ছে সিম্প্যাথেটিক পাথওয়েতে। তাহলে হোমস এডি সিনড্রোম পাইলাম সিলিয়ারি গ্যাংলিয়ন লেশন হলে, হর্নার সিনড্রোম পাবো সিম্প্যাথেটিক চেনেল, যদি সিম্প্যাথেটিক পাথওয়েতে লেশন। আরজিল রবার্টসন পিউপিল পাবো হচ্ছে যদি ডরসাল মিড ব্রেন লেশন হয়। অ্যাফারেন্ট পিউপিল ডিফেক্ট আমরা কোথায় পাই? সিফিলিসে আরজিল রবার্টসন পিউপিল, ওইটা আলাদা, ওটা ডরসাল মিড ব্রেন লেশন। অপটিক নিউরাইটিস, আচ্ছা পিপিলি রিফ্লেক্স যেটা, এটা অ্যাফারেন্ট পাথওয়ে কোনটা? অপটিক নার্ভ না? অপটিক নার্ভের লেশন হলে আমরা অ্যাফারেন্ট পিউপিল ডিফেক্ট পাবো। এখানে যে পিপিল পাওয়া যায় এটার নাম কি?
Okay. An 80-year-old man presents to the emergency department with difficulty with his speech. He appears to understand what is being said to him and can follow commands, but he has difficulty speaking to staff and becomes frustrated trying to form sentences. His past medical history includes hypertension, type 2 diabetes, chronic obstructive pulmonary disease. তাহলে রোগীকে কোনো কথা বলা হলে সে সেটা বুঝতে পারতেছে, কমান্ড ফলো করতে পারতেছে, কিন্তু কোনো কথা বলতে পারতেছে না। সাইট অফ লেশন আর্টেরিয়াল টেরিটরি কোনটা ইনভলভমেন্ট হচ্ছে তাহলে? এক্সেলেন্ট, এক্সপ্রেসিভ অ্যাপাসিয়া। তাহলে ইনভলভমেন্ট হচ্ছে মিডল সেভের আর্টারি, লেফট না রাইট? অপোজিট, এখানে সাইড দেওয়া নেই কোনো। রাইট মিডল সেভের আর্টারি কেন না? লেফট ডমিনেন্ট, এক্সেলেন্ট। তাহলে মোস্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে লেফট সাইড ডমিনেন্ট থাকে, কারণ আমাদের যে ল্যাঙ্গুয়েজ এরিয়াগুলো এগুলো মেইনলি থাকে হচ্ছে লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ারে। যদি উইকনেসের কথা বলা নাও থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের জাস্ট যদি ল্যাঙ্গুয়েজ ফাংশন ইম্পেয়ারমেন্ট হয়, মানে অ্যাফাসিয়া ডেভেলপ হয়, তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে সাইড অফ লেশন হচ্ছে লেফট সাইড। ক্ষেত্রে পেশেন্টের অ্যাফাসিয়া থাকলে আমরা সেই সাইডে লেফট সাইডের ইনভলভমেন্ট এটা ধরে নিতে হবে তখন। আচ্ছা, আমাদের ল্যাঙ্গুয়েজ এরিয়াটা মানে ভার্নিস এরিয়া এবং ব্রোকাস এরিয়া এই দুইটাই থাকে হচ্ছে লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারে মোস্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে। মানে রাইট হ্যান্ড পার্সনের ক্ষেত্রে সবসময় অলমোস্ট লেফট সাইডে থাকে, আর লেফট হ্যান্ড সাইডে দ্য লেফট হ্যান্ড পার্সন তাদের ক্ষেত্রে 50% ক্ষেত্রে থাকে। এটা মনে রাখলে শুধু সোজা কথা মনে রাখতে হবে যে আমাদের ল্যাঙ্গুয়েজ এরিয়া থাকে লেফট সাইডে, পরীক্ষার জন্য মনে রাখতে হবে এটা। তাহলে কোনো পেশেন্ট যদি অ্যাফাসিয়া থাকে তাহলে তার সাইট অফ লেশন হচ্ছে লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর ইনভলভমেন্ট হচ্ছে লেফট মিডল সেরিব্রাল আর্টারি। কিছু প্রশ্ন আছে যেখানে উইকনেস টুইকনেস এ কথা বলা থাকবে না আর কি, শুধু অ্যাফাসিয়া কথা বলা থাকতে পারে। অ্যাফাসিয়া থাকলে বুঝতে হবে যে তার সাইট অফ লেশন হচ্ছে লেফট সাইডে। এখন যদি কোনো প্রশ্নে বেশি কঠিন করতে চাই সেক্ষেত্রে হয়তো অনেক সময় বলতে পারে যে পেশেন্টের উইকনেস হচ্ছে লেফট সাইডে আছে, সাথে অ্যাফাসিয়া আছে, তখন কিন্তু আবার আমাদের ইনভলভমেন্ট রাইট সাইড বলতে হবে। আর যদি উইকনেস দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে অ্যাফাসিয়া থাকলে অলওয়েজ লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার অ্যান্সার করতে হবে। A 65-year-old presents with sudden onset visual disturbance. He denies any other symptoms. He is known to have heavy smoker and hypertensive. On examination, he has a right homonymous hemianopia with sparing of the central field. Excellent. তাহলে অ্যান্সার হচ্ছে লেফট অক্সিপিটাল লোব। সেন্টার ফিল্ড স্পেক করলো কেন? ডুয়াল সাপ্লাই। তাহলে সেন্ট্রাল ফিল্ড যেটা এটা হচ্ছে ম্যাকুলার এরিয়া, এটাকে প্রেজেন্ট করে। এটা হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি এন্ড পোস্ট সেরেব্রাল আর্টারি দুইটা জায়গা থেকে সাপ্লাই পায়। সো একটা আর্টারি যখন অক্সিপিটাল লোবের মেইন সাপ্লাই আসে পোস্ট সেরেব্রাল আর্টারি দিয়ে, যখন পোস্ট সেরেব্রাল আর্টারি অকুলেশন হবে তখন অক্সিপিটাল লোবে যে ভিজুয়াল কর্টেক্স আছে সেটা সাপ্লাই বন্ধ হয়ে যাবে, ফলে পেশেন্টটা হোমোনাইমাস হেমিয়ানোপিয়া ডেভেলপ করবে। কিন্তু এই যে সেন্ট্রাল ফিল্ড যেটা বা ম্যাকুলার এরিয়া যেটা, সে কিন্তু তখনও মিডল সেরেব্রাল আর্টারি থেকে সাপ্লাই পাচ্ছে। সো এই এরিয়াটা ইনট্যাক্ট থাকে। তাহলে অক্সিপিটাল লোবে যদি লেশন হয় তাহলে এটা একটা ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং যে আমরা কন্ট্রাল্টাল হোমোনাইমাস হেমিয়ানোপিয়া পাবো, কিন্তু সেন্ট্রাল ফিল্ড বা ম্যাকুলার এরিয়া এটা স্পেক হবে, এই জায়গাটা নর্মাল থাকবে। নেটে সার্চে ছবি দেখতে পারেন, ইন্টারেস্টিং একটা ছবি দেখায় ওরা, পুরো জায়গাটাই ব্লাইন্ডনেস আছে, মাঝখানে অল্প একটু জায়গা, সেই জায়গাটা হচ্ছে সে দেখতে পায়। এটা লিখে নেটে সার্চ দিলে দেখবেন যে একটা ভিজুয়াল ফিল্ডের একটা ছবি দিবে। You are called to see a 23-year-old woman who after delivery of a term infant
developed unrelated severe diarrhea and vomiting over 24 hours. She has become confused, had a generalized tonic-clonic seizure, and developed a left hemiparesis. Blood pressure, pulse, এগুলো normal আছে. Over the past 24 hours, she has received 4.5 liter of IV fluid replacement according to the chart and has passed 2.2 liter of urine. তাহলে ইয়ং ফিমেল পেশেন্ট, তাকে ডেলিভারি হয়েছে, এরপরে ডায়রিয়া এন্ড ভমিটিং হিস্ট্রি আছে। এখন প্রেজেন্ট করছে কনফিউশন এন্ড টনিক-ক্লনিক সিজার নিয়ে, সাথে হচ্ছে লেফট সাইডের হেমিপ্যারেসিস। এক্সেলেন্ট। তাহলে ডায়াগনোস হচ্ছে স্যাজিটাল সাইনাস থ্রম্বোসিস। তাহলে কোনো পেশেন্টের যদি হেমিপ্যারেসিস থাকে, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, সাথে সিজার আছে, ইউজুয়ালি ইসকেমিক স্ট্রোকগুলোতে সিজার থাকে না। যদি কোনো পেশেন্টের সিজার থাকে তাহলে আমাদের চিন্তা করতে হবে হয় এটা ভেনাস সাইনাস থ্রম্বোসিস অথবা কোনো ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয়েছে, এই জাতীয় কোনো কিছু হয়েছে কিনা। তাহলে পেশেন্টের রিস্ক ফ্যাক্টর কি কি আছে এখানে ভেনাস সাইনাস থ্রম্বোসিস, স্যাজিটাল সাইনাস থ্রম্বোসিস হওয়ার জন্য? ডেলিভারি একটা, একটা হচ্ছে ডিহাইড্রেশন, পেশেন্টের ভমিটিং হয়েছে, ডায়রিয়া হয়েছে। আচ্ছা, আমরা এখন একটা চ্যাপ্টার পড়ি নাই, তারপরেও মনে করেন এই সিনারিও, একই রকম সিনারিও আছে। এই সিনারিওর সাথে আমি আর একটু যোগ করলাম, পেশেন্টের সেরাম ক্রিয়েটিনিন করছে, এটা বেশি আছে, সাথে হিমোগ্লোবিন কমে গেছে পেশেন্টের। আর পিবিএফ এ দেখা গেছে পেশেন্টের সিস্টোসাইট আছে। এখন ডায়াগনোসিস কি হবে? ডিআইসি। আচ্ছা, আর একটু সহজ করে দিই, পেশেন্টের পিটিএ পিটি এগুলো নর্মাল আছে। হ্যাঁ, কাছাকাছি গেছেন। পেশেন্টের কনফিউশন আছে, সিজার আছে, তাহলে আছে টিটিপি। তাহলে টিটিপি রিস্ক ফ্যাক্টরের মধ্যে কিন্তু কি আছে, প্রেগনেন্সি বা ডেলিভারি আছে, ডায়রিয়া পরে হয়, ইউজুয়ালি হইতে পারে, পেশেন্টের নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকে, পেশেন্টের সিজার থাকতে পারে, উইকনেস থাকতে পারে, বা স্ট্রোক লাইক প্রেজেন্টেশন থাকতে পারে। তাহলে সেখানে কুলু হচ্ছে কি এক্সট্রা, যে পেশেন্টের আমরা বলতেছি মাইক্রোএনজিওপ্যাথিক হিমোলাইসিস হচ্ছে, মানে সিস্টোসাইট আছে, সিস্টোসাইট আর কি হিমোগ্লোবিন কমে গেছে, ক্রিয়েটিনিন বাড়তেছে। তাহলে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম এবং টিটির মধ্যে একটা মেইন পার্থক্য হচ্ছে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমে ইউজুয়ালি নিউরোলজিক্যাল ইনভলভমেন্টটা খুব একটা থাকে না, কম থাকে আর কি। টিটিপির ক্ষেত্রে নিউরোলজিক্যাল ইনভলভমেন্টটা বেশি প্রিডোমিনেট। তাহলে আমরা তো সিনিয়র সেন্স করি না, পেশেন্টের কনফিউশন আছে, টনিক-ক্লনিক সিজার আছে, হেমিপ্যারেসিস আছে, এগুলো হচ্ছে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের ক্ষেত্রে ইউজুয়ালি কমন না, টিটিপির ক্ষেত্রে বেশি কমন। একটা কনফিউশন হতে পারে যে পেশেন্টের ডায়রিয়া হিস্ট্রি, ডায়রিয়াতে ইউজুয়ালি হাস কমন, কিন্তু প্রেগনেন্সি আবার টিটিপির জন্য রিস্ক ফ্যাক্টর। তাহলে এগুলো একটু সিনারিও খেয়াল রাখা লাগবে, এই পয়েন্টগুলোতে, ছোট ছোট পয়েন্টগুলোতে আমরা সিনারিও আলাদা হয়ে যেতে পারে। যেহেতু এখানে এই ধরনের কোনো কথা বলে নাই, পেশেন্টের হিমোগ্লোবিন, ক্রিয়েটিনিন, পিবিএফ এগুলো নিয়ে কোনো কমেন্ট করে নাই, এটা হচ্ছে স্যাজিটাল সাইনাস থ্রম্বোসিস। ইনভেস্টিগেশন কি করবেন? থ্রম্বাস দেখার জন্য আমরা কি ইনভেস্টিগেশন করতে পারি? ডপলার, স্যাজিটাল সাইনাস তো ডপলার দিয়ে দেখা তো কঠিন, তো ডিবিটি হলে আমরা ডপলার করতাম। সিটি এনজিওগ্রাম, এনজিওগ্রাম, আচ্ছা এটা তো ভেনে হয়েছে, তাহলে আমরা আর্টিওগ্রাফি এনজিওগ্রাম করবো নাকি ভেনোগ্রাফি করবো? তাহলে এটা আমরা এমআরভি করবো। হ্যাঁ, হয়ে গেল। এটা হচ্ছে এমআরভি, এমআরভিতে ভালো বোঝা যায় আর কি, অন্যগুলো করা যেতে পারে, তবে অন্যগুলোতে এত ভালো বোঝা যাবে না আর কি।
সাইনাস ভেনা এই সাইনাস থ্রম্বোসিস যদি হয়, সেজার সাইনাস থ্রম্বোসিস বা আদার সাইনাসগুলো, সেগুলোর ক্ষেত্রে আমাদের ইনভেশন চয়েস আছে এমআরভি। ট্রিটমেন্ট কি দেবো? সাইনাস থ্রম্বোসিস ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট দেবো, লো মোলিকুলার হেপারিন দিয়ে, তারপর ফলোড বাই ওয়ারফেরিন। Which one of the following pathological abnormalities is characteristically found in patients with Parkinson's disease? নেগেটিভ বডিজ কোথায় পাওয়া যায়? নিউরোফাইব্রিল ট্যাঙ্গেলস, এটা অন্য একটা ডিজিজে পাওয়া যায়। আচ্ছা, তাহলে একজন বলছে নিউরোফাইব্রিল পাওয়া যায় হচ্ছে আলঝেইমার্স ডিজিজে, এটা রাইট অ্যান্সার। নেগেটিভ বডিজ কোথায় পাওয়া যায়? আচ্ছা, পিক বডিজ এটা পাওয়া যায় পিক্স ডিজিজে, এটা আমাদের দরকার নেই, খুব একটা আসে না। এক্সেলেন্ট, নেগেটিভ বডিজ পাওয়া যায় রেবিসে। তাহলে বাদ থাকলো দুইটা। তাহলে হচ্ছে পার্কিনসন্স পাওয়া যাবে লিভার বডি পাওয়া যায়, আর মেলোডি বডিজ পাওয়া যায় লিভার ডিজিজগুলোতে, বিশেষ করে অ্যালকোহলিক লিভার ডিজিজ। তাহলে এর মধ্যে নেগেটিভ বডিজ আমাদের একটা আসে না, নিউরোফিব্রিলারি ট্যাঙ্গেলস এটা আসে পরীক্ষায়। এটা হচ্ছে আমরা পাই অ্যালজাইমার্স ডিজিজে, মেলোডি বডিজ পাই অ্যালকোহলিক লিভার ডিজিজে, আর লিও বডিজ পাই হচ্ছে আমরা পার্কিনসন্স ডিজিজে। হোয়ার ইজ দ্য মোস্ট লাইকলি সাইট অফ আ লেশন? এই ধরনের বড় যে সিনারিগুলো আছে এগুলো একটু খেয়াল করে দেখা লাগবে। A 32-year-old woman presents to the emergency department with sudden onset of severe headache and vomiting. She was decorating her ceiling that morning when the headache began, felt mainly at the occiput with neck pain. Some 2 hours later, she felt nauseated, vomited, and was unable to walk. She takes no regular medications and has no significant past history. Examination is difficult due to severe nausea and vertigo, but does reveal normal limb power on the bed, but an inability to mobilize due to ataxia. She has upbeat nystagmus in all directions of gaze. Her speech is slurred and the uvula is deviated to the right. The tongue appears normal. The left pupil is reduced in diameter when compared to right. There is reduced pinprick sensation in the left side of the face and in the right arm and leg. তাহলে অনেক বড় সিনারিও। পেশেন্টের মেইন সিমটমস কি কি আছে? হেডেক, পেশেন্টের অ্যাটাক্সিয়া আছে কিন্তু মাসল পাওয়ার নরমাল, আর এর সাথে ইউভুলা ডেভিয়েটেড আছে, স্লারিং অফ স্পিচ আছে, টাং বলছে আবার নরমাল। লেফট সাইডের পিপিলটা বলছে ডায়ামিটারটা কমে গেছে।
ওকে, তাহলে এটা ডায়াগনোসিস কি হবে? লাইকলি সাইট অফ আ লেশন। আমরা একটু এক জায়গায় করি। পেশেন্টের সিমটমস কি কি আছে? হেডেক, নসিয়া, ভমিটিং। এগুলো সবই হচ্ছে নন স্পেসিফিক, এটা দেখে কিছুই বোঝা যাবে না। পেশেন্টের অ্যাটাক্সিয়া আছে, এটা দেখেও বোঝা যাবে না কিছু। পেশেন্টের ইউভুলা বলছে ডেভিয়েটেড রাইট সাইডে। ইউভুলার সাপ্লাইটা কই থেকে আসে? আমরা যে ইউভুলা এক্সামিনেশন করি, ইউভুলা এক্সামিনেশন আমরা কোন ক্রেনাল নার্ভ এক্সামিনেশন সময় করি? আচ্ছা, হাইপোগ্লাসিয়াল বা ক্রেনাল 12 এটা হচ্ছে টাঙে সাপ্লাই দেয়। ইউভুলা মাসেলকে সাপ্লাই দেয় কে? গ্লোসোফেরেনজিয়াল। আচ্ছা, গ্লোসোফেরেনজিয়াল ভেগাস, আমার মনে হয় সম্ভবত ভেগাস। আচ্ছা, যেটাই হোক, 9 অথবা 10 যেকোনো একটা, সম্ভবত 10 আমার মনে হয়। 9-10 কোথায় থাকে? 9 বা 10 যেটাই হোক আর কি। 9-10 পঞ্চা থাকে, মেডুলাতে থাকে। স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা, আমার নেট ওয়াইফাই সমস্যা ছিল তো, আমার ডাটা কানেক্ট করে চার্জ করা যায়, একটা নেট ডিসকানেক্ট হবে না। আচ্ছা, ব্রেন স্টেমের সাইড লোকালাইজেশনের জন্য বেস্ট হচ্ছে ক্রেনাল নার্ভ দেখা। ক্রেনাল নার্ভ কোনটা ইনভলভমেন্ট হয়েছে? ক্রেনাল নার্ভ যদি এখানে আমরা দেখি, পেশেন্টের ভমিটিং আছে, নসি আছে, সো পেশেন্টের ভেস্টিবুলার নার্ভ ইনভলভমেন্ট হতে পারে। সমস্যা হচ্ছে ভেস্টিবুলার নার্ভের নিউক্লিয়াই পন্স এবং মিডুলা দুই জায়গায় থাকে, সো এইটা দিয়ে ডিফারেন্সিয়েট করা কঠিন। তাহলে আমরা দেখবো পেশেন্টের ডিসফেজিয়া, ডিজার্থিয়া এগুলো আছে কিনা। তাহলে পেশেন্টে বলছে স্লাইং অফ স্পিচ আছে, তারপর হচ্ছে এগুলো ডেভিয়েটেড, তাহলে এগুলো সাপ্লাই আসে 9-10-11 এগুলো থেকে। এই নার্ভগুলো থাকে কোথায়? মেডুলাতে। সো আমাদের ফার্স্ট হচ্ছে সাইট অফ লেশন হচ্ছে মেডুলা। এখন কথা হচ্ছে, এটা কি রাইট সাইডেড মেডুলা নাকি লেফট সাইডেড মেডুলা? মিডিয়াল মেডুলা নাকি ল্যাটারাল মেডুলা? তাহলে আমরা ফার্স্ট লেসন নিউরোলজি প্রশ্ন বলছিলাম যে 9-10-11 মেডুলা কোন দিকে থাকে, মিডিয়ালি বা ল্যাটারালি? মনে আছে? 3, 4, 6, 12 এগুলো থাকে হচ্ছে মিডিয়ালি। তাহলে 3-4 থাকে হচ্ছে যে মিড ব্রেনে, 6 থাকে পন্সে, 12 থাকে মেডুলাতে। এগুলো থাকে হচ্ছে মিডিয়াল সাইডে, বাকি সবগুলো থাকে ল্যাটারাল সাইডে।
তাহলে 9-10 অ্যাঙ্গেল থাকতেছে ল্যাটারাল পার্টে। তাহলে এটা হচ্ছে ল্যাটারাল মেডুলার। এখন ল্যাটারাল মেডুলা আবার দুইটা আছে, লেফট ল্যাটারাল মেডুলা, রাইট ল্যাটারাল মেডুলা। আলাদা করবেন কিভাবে? এটা একটা আলাদা কাজ হচ্ছে ইউভুলার ডেভিয়েশন দেখে। ইউভুলার ডেভিয়েশন যদি মনে না থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফেসিয়াল সেন্সরি লস এবং লিম্বে সেন্সরি লস। তাহলে পেশেন্টের রাইট আর্ম অ্যান্ড রাইট লেগে সেন্সেশন লস হয়েছে, তাহলে সাইট অবজেকশন কোন দিকে হবে? অপোজিট সাইডে। তাহলে সাইট অবজেকশন হচ্ছে লেফট ল্যাটারাল মেডুলা। তাহলে লেফট কেন? কারণ পেশেন্টের ফিচার্সগুলো আছে রাইট সাইডে, রাইট আর্ম এন্ড লেগে। ব্রেনিসটা আমরা জানি হচ্ছে ব্রেনিস লেশন হলে কন্ট্রাল্যাটারাল সাইডে পাওয়া যায়। ল্যাটারাল মেডুলা কেন? কারণ এখানে 9-10-11 ইনভলভমেন্ট হয়েছে, যেগুলো থাকে ল্যাটারাল মেডুলাতে। বাকি সবগুলা ল্যাটারাল মেডুলা বা ল্যাটারাল পঞ্চাকানো হইতে পারে। আচ্ছা, ইউভুলা জিনিসটা হচ্ছে কি? ইউভুলা মনে করেন এরকম একটা স্ট্রাকচার, এটা হচ্ছে ফেসের মতো। এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। লেফটের মাসগুলো এদিকে কন্ট্যাক্ট করে টানাটানি করে, আর রাইট এগুলো টেনে এদিকে নিয়ে যায়। এখন যদি এখানে উইকনেস হয় মাসলগুলা, তাহলে এ কি কন্ট্যাক্ট করতে পারবে? এ তো কন্ট্যাক্ট করতে পারবে না। তখন কি হবে? শুধুমাত্র এই দিকে মাসলগুলো কন্ট্যাক্ট করবে, ফলে এই হুলটা কি হবে? রাইট সাইড ডেভিয়েট হবে। কারণ ইভুলার ক্ষেত্রে যেদিকে লেশন তার অপোজিট সাইডে ডেভিয়েশন হবে। তাহলে এখানে ডেভিয়েশন বলছে কোন দিকে? ইভুলার ইজ ডেভিয়েটেড টু রাইট। তাহলে সাইড অফ লেশন কোন দিকে হবে? এটা হচ্ছে ফেসের ছবি অন্যরকম হয়ে গেল। এটা হচ্ছে ফেসের মাসেলের মতো। মানে এইদিকে যদি হচ্ছে আমাদের বেলস পলসি হয়, তাহলে ডেভিয়েশন হবে কোন দিকে? এইদিকে মাসেলগুলো তখন কন্ট্যাক্ট করবে। তাহলে লেফট সাইডে যদি বেলস পলসি হয় বা লোয়ার মোটর ফেশিয়াল পলসি হয়, তাহলে ফেস ডেভিয়েট থাকবে কোন দিকে? অপোজিট দিকে। ইভুলাটা একই, সেম টাইপের। ডিফারেন্ট হচ্ছে টাঙের ক্ষেত্রে। টাঙের ক্ষেত্রে কি হয়? টাঙের মাসেল ক্ষেত্রে কন্ট্রাকশন হয় না, টাঙের মাসেল ক্ষেত্রে প্রোট্রুশন করে। জেনিওগ্লোসাস মাসেল লেফট সাইডে যেটা আছে, সে কি করে? এইদিকে ঠেলে সামনের দিকে পাঠানোর চেষ্টা করে। রাইট সাইডে যে আছে সে সামনের দিকে অপোজিট দিকে প্রোট্রুট করার চেষ্টা করে। তাহলে টাঙের ক্ষেত্রে যদি লোয়ার মোটর লেশন হয়, মনে করেন লেফট সাইডে জেনিওগ্লোসাস মাসেল প্যারালাইজ হয়ে গেল, তাহলে এই মাসেলটা প্রোট্রুশন করতে পারবে না। তখন কি হবে? রাইট সাইডে মাসেল যে প্রোট্রুশন করবে সে ঠেলে অপোজিট দিকে পাঠানোর চেষ্টা করবে। তাহলে টাঙের মাসেলে যদি প্যারালাইসিস হয়, মানে ক্যানাল 12 এ যদি লোয়ার মোটর প্যারালাইসিস হয়, তাহলে ডেভিয়েশন হবে কোন দিকে? সেম সাইডে নাকি অপোজিট সাইডে? আচ্ছা, আবার বলি। টাঙের মাসেলের ক্ষেত্রে কি হয়? এই যে প্রোট্রুশন করে মানে অপোজিট সাইডে পুশ করার চেষ্টা করে। লেফট সাইডে জেনোগ্লোসাস মাসেল সে রাইটের দিকে পুশ করার চেষ্টা করে, রাইটেরটা লেফটের দিকে পুশ করার চেষ্টা করে। যদি লেফট সাইডে মাসেল প্যারালাইসিস হয়ে যায়, মানে সাইড অফ লেশন হচ্ছে লেফট সাইডে, লেফট সাইডে মাসেলটা ঠেলে ওইদিকে পাঠাইতে পারতেছে না। তখন রাইট সাইডে যে জেনোগ্লোসাস মাসেল আছে শুধু তার অ্যাকশনটা থাকতেছে, সে কি করতেছে? পুশ করে লেফটের দিকে ঠেলে দিচ্ছে। তাহলে ডেভিয়েশন কোন দিকে হবে? যেটা আলাদা একটা ছবি দিই। এই জিনিসগুলো না ক্লিয়ার হলে এটা আসলে পরীক্ষার সময় কনফিউশন হবে। এটা মনে করেন আমাদের টাং, এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। এখানে আছে আমাদের জেনিওগ্লোসাস মাসেল, এদিকে জেনিওগ্লোসাস মাসেল। এরা কি করে? টাং প্রোট্রুশনে হেল্প করে, মানে এই টাংটাকে এইদিকে মুভ করার চেষ্টা করে,
প্রোট্রুশন করে, সামনে দিকে ঠেলে দেয় আর কি, আর এদিকে মাসেলটা এইদিকে ঠেলে। এখন মনে করেন আমাদের লেফট সাইডের ক্রেনিয়াল নার্ভ 12 লেশন হলো, হাইপোগ্লসাল মাসল প্যাল, এই হাইপোগ্লসাল নার্ভ ইনজুরি হলো, তাহলে এই জেনিওগ্লসাল মাসলটা কাজ করতে পারতেছে না। তাহলে এখানে শুধু মাসল কাজ করতেছে কোনটা, রাইট সাইডে যে জেনিওগ্লসাল মাসল আছে, সে কি করতেছে তখন টাংটাকে এইদিকে প্রোট্রুশন করতেছে, একে বাধা দেওয়ার জন্য লেফট সাইডে জেনিওগ্লসাল মাসেলের আর কোনো পাওয়ার নেই। তখন টাংটার পজিশন কেমন হবে তাহলে, এ যেহেতু এইদিকে পুশ করতেছে, তো টাংটা তখন থাকবে এইভাবে। তার মানে ডেভিয়েশন হচ্ছে কোন দিকে, লেফটে। তার মানে লেফট সাইডে ক্রেনিয়াল নার্ভ 12 প্যারালাইসিস হলে টাং ডেভিয়েশন হবে লেফট সাইডে। তার মানে যে সাইডে লেশন সেই সাইডে ডেভিয়েশন। তাহলে ক্রেনিয়াল নার্ভ 7 যদি লোয়ার মোটর নিউরন লেশন হয়, মানে ফেশিয়াল পলসি হয়, তাহলে ডেভিয়েশন হবে অপোজিটে। যদি ক্রেনিয়াল নার্ভ 12 এ লেশন হয়, 10 এ, মানে ইউগুলার ক্ষেত্রে, তাহলে ডেভিয়েশন হবে অপোজিটে। আর যদি ক্রেনিয়াল নার্ভ 12 এ লেশন হয়, মানে টাং মাসেল লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস হয়, তাহলে ডেভিয়েশন হবে সেম সাইডে। এই তিনটা জিনিস আমাদের মনে রাখা লাগবে। এই তিনটা জিনিস মনে রাখা লাগবে কেন? কারণ ক্রেনিয়াল নার্ভ 12 ইনভলভমেন্ট হতে পারে মিডিয়াল মিডুলাই সিনড্রোমে। তাহলে এটা কি রাইট মিডিয়াল মিডুলাই সিনড্রোম নাকি লেফট মিডিয়াল মিডুলাই, এটা আলাদা করতে আমাদের কাজে লাগবে। এগুলা লাগবে হচ্ছে ল্যাটারাল মিডুলারি সিনড্রোম, এটা কি রাইট সাইডে নাকি লেফট সাইডে। আর ক্রেনিয়াল নার্ভ 7 লাগবে কোথায়, মিলার্ড গুবলা সিনড্রোমের ক্ষেত্রে অথবা ল্যাটারাল পন্টাইন সিনড্রোমের ক্ষেত্রে। লোকালাইজ করতে এটা কি রাইট সাইডে নাকি লেফট সাইডে। তাহলে সহজ ভাষায় মনে রাখবেন ইউভুলা এবং ফেসের লোয়ার মোটর নিউরন এই দুটো হচ্ছে অপোজিট সাইড ডেভিয়েশন হয়, আর 12টা সেম সাইডে, এটা মনে রাখলে হবে। এই সবগুলো হচ্ছে লোয়ার মোটর নিউরনের ক্ষেত্রে। ফেসে যখন আপার মোটর নিউরন লেশন হবে ক্রেনিয়াল 7 এর, তখন আবার জিনিসটা উল্টে যাবে। আচ্ছা, এইটুকু তো বোঝা গেছে ইউভুলা, ফেসের লোয়ার মোটর বা বেস পলসি আর 12। আচ্ছা, এই তিনটা আপাতত মনে রাখেন, আমরা ফেসের আপার মোটর নিউরন পরে আবার ডিসকাস করবো দরকার হলে। A pregnant woman who is 21 weeks gestation presents with excessive vomiting for several weeks. This was then followed by progressive weakness of her lower limbs, white-based gait, along with altered senses and double vision. GCS 8/15. তাহলে জিসিএস কমে গেছে, ডাবল ভিশন বা ডিপ্লোপিয়া আছে, হোয়াইট বেসড গেট আছে। তাহলে কোন ভিটামিন ডেফিসিয়েন্সিতে এরকম হতে পারে? এক্সেলেন্ট, থায়ামিন ডেফিসিয়েন্সিতে এরকম হতে পারে। থাইমিন ডেফিসিয়েন্সির জন্য কিছু রিস্ক ফ্যাক্টর আছে। একটা আছে যেরকম প্রেগন্যান্সিতে যদি এক্সেসিভ ভমিটিং হয় তাদের ক্ষেত্রে হতে পারে, মেল নরিশড পেশেন্টের ক্ষেত্রে হতে পারে, অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে হতে পারে। আর লাস্ট কোন একটা এফসিএস পরীক্ষা আসছে রিফাইন্ড রাইস ইনটেক করলে তাদের ক্ষেত্রেও ভিটামিন বি1 ডেফিসিয়েন্সি হতে পারে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে কি হয়? ইউজুয়ালি প্রক্সিমাল মায়োপ্যাথি নিয়ে প্রেজেন্ট করে পেশেন্টগুলো। নষ্ট ম্যালেশিয়া থাকে, বনি পেইন, মাসল পেইন, প্রক্সিমাল মায়োপ্যাথি, এগুলো ফিচার্স থাকে। বি12 ডেফিসিয়েন্সি হলে আমরা সবাই জানি সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন, পেরিফেরাল নিউরোপ্যাথি, অপটিক অ্যাট্রফি, আর এটা হচ্ছে ডিমেনশিয়া। নিকোটিনিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে কি হবে? আর ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে হচ্ছে একটা হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, আর একটা হচ্ছে নিউজার টিউব ডিফেক্ট হইতে পারে। তাহলে কয়েকটা পয়েন্ট মনে রাখলে আমাদের মোটামুটি ভিটামিন ডেফিসিয়েন্সি পড়া হয়ে যাবে। এখন অনেকগুলো প্রশ্ন রয়েছে।
আমি একটু তাড়াতাড়ি যাই, অনেক প্রশ্নগুলো বাকি রয়েছে তো। A 45-year-old man presents with sudden onset of double vision, right arm weakness. Examination reveals a left-sided ptosis with left eye deviated downwards and outwards. তাহলে রাইট সাইড আছে উইকনেস, আর লেফটে আছে ptosis প্লাস ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড আই। তাহলে এখানে আছে ডায়াগনোস হচ্ছে ওয়েবার সিনড্রোম। সাইট অফ লেশন কোথায়? আচ্ছা, এখানে কি কি ইনভলভমেন্ট হয়েছে? উইকনেস কেন হয়েছে? ptosis আর আইবল, এটা তো থার্ড ক্যানাল নার্ভ। আর এই যে রাইট আর্মে উইকনেস হয়েছে, এটা কেন? রাইট সাইড উইকনেস। আচ্ছা, আমরা যে ছোটবেলায় এরকম একটা ছবি আঁকা শিখছিলাম না? আমার তো ছবি আঁকা অবস্থা একটু ভয়াবহ। মিড ব্রেনের ছবি এরকম আঁকছিলাম আমরা। তাহলে এই জায়গাটা থাকতেছে আমাদের কর্টিকো স্পাইনাল যে ফাইবার, যেগুলো নামে আর কি, কর্টিকো স্পাইনাল, কর্টিকো নিউক্লিয়ার ফাইবার। আর এটা হচ্ছে আমাদের থার্ড ক্যানাল নার্ভ। তাহলে এখানে যদি লেশন হয় তাহলে আমাদের কি কি ইনভলভমেন্ট হবে? কর্টিকো স্পাইনাল ফাইবার, কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, আর আছে থার্ড ক্যানাল নার্ভ। তাহলে ইপসিলেটে আমরা পাবো থার্ড ক্যানাল নার্ভের লেশনের ফিচার্স পাবো। আর কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের যে ফাইবারগুলো, এগুলো তো মিডুলা থেকে মিডল্যান্ড ক্রস করে, সো এইটার ফিচার্স পাবো আমরা অপোজিট সাইডে। তাহলে এটা লেশনের সাইড কোথায়? মিড ব্রেন। এটা কি মিড ব্রেনের ডর্সাল পার্টে লেশন নাকি ভেন্ট্রাল পার্টে লেশন? ডর্সাল পার্ট মানে হচ্ছে পিছনের পার্ট আর কি, সোজা কথায়। ভেন্ট্রাল মানে হচ্ছে সামনে। তাহলে এটা হচ্ছে ভেন্ট্রাল মিড ব্রেন লেশন। আর ডর্সাল পার্টে লেশন হলে আমরা একটু আগে বলছিলাম কি পাওয়া যায়? মনে আছে পিপলের ডিফেক্ট করার সময় বলতেছিলাম। আরজিল রবার্টসন পিউপিল। আচ্ছা, আমাদের ভার্টিক্যাল গেজ সেন্টার কোথায় থাকে আর হরাইজন্টাল গেজ সেন্টার কোথায় থাকে? পন্সা মেডুলা। আর কেউ? আচ্ছা, পেরিনট সিন্ড্রোমে কি হয়? ডর্সাল মিড ব্রেন বা টেকটামেলেশন হয়। তাহলে ডর্সাল মিড ব্রেন বা টেকটাম, এখানে থাকে হচ্ছে আমাদের ভার্টিক্যাল গেজ সেন্টার। সো ডর্সাল পার্টে যদি লেশন হয় তাহলে আমাদের ভার্টিক্যাল গেজ পলসি হবে। আর ভেন্ট্রাল পার্টে লেশন হলে হবে ওয়েবার সিনড্রোম। ডর্সাল পার্টে লেশন হলে হবে পেরিনট সিনড্রোম। আর এখানে থাকে হচ্ছে আমাদের রেড নিউক্লিয়াস।
এই রেড নিউক্লিয়াস গুলো আবার কন্ট্রাল্যাটারাল সেরেবেলার সাথে কানেক্টেড থাকে। তো যদি লেশনটা এখানে হয় তাহলে কি হবে, কন্ট্রাল্যাটারাল সেরেবেলার সাইন আর ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পলসি। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে আমাদের থার্ড ক্রেনিয়াল নার্ভ, এখানে আছে আমাদের ডিসেন্ডিং ট্র্যাক্ট, আর এটা হচ্ছে আমাদের রেড নিউক্লিয়াস। এই জায়গাটা যদি রিলেশন হয়, মানে রেড নিউক্লিয়াস আর থার্ড ক্রেনিয়াল নার্ভ পলসি, রেড নিউক্লিয়াস গুলো আমরা বললাম কি অপোজিট সাইডের সেরেবেলামের সাথে কানেক্টেড থাকে। সো রেড নিউক্লিয়াসের লেশন হলে কন্ট্রাল্যাটারাল সাইডে সেরেবেলার সাইন পাওয়া যাবে। তাহলে ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পলসি আর কন্ট্রাল্যাটারাল সেরেবেলার সাইন, এটাকে কি সিনড্রোম বলা হয়? ওয়েবার তো সামনেরটা, ইপসিল্যাটারাল থার্ড নার্ভ আর কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস। দেখেন আমি, আচ্ছা কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। একটা সাইট অফ লেশন হচ্ছে এই জায়গাটা, এই যে থার্ড ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হলো ফাইবারটা, আর একটা হচ্ছে এখানে যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট যেটা নাম ছিল ডিসেন্ডিং ট্র্যাক্ট, এই জায়গাটা। তাহলে দুইটা ফিচার্স পাইলাম, কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস, ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পলসি। আরেকটা সাইট অফ লেশন হতে পারে এই জায়গাটা, রেড নিউক্লিয়াস ইনভলভমেন্ট হলো, এই যে রেড নিউক্লিয়াস আর থার্ড ক্রেনিয়াল নার্ভ। রেড নিউক্লিয়াস ইনভলভমেন্ট হলে কন্ট্রাল্যাটারাল সেরেবেলার সাইন পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে ফিচার্স আছে দুইটা, ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পলসি, কন্ট্রাল্যাটারাল সেরেবেলার সাইন। প্রথমে সামনে যেটা পাইছিলাম ভেন্ট্রাল মিড ব্রেন, এটা হচ্ছে ওয়েবার্স সিনড্রোম। ওয়েবার হচ্ছে ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পলসি থাকে, কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস থাকে। আরেকটা থাকে কন্ট্রাল্যাটারাল আপার মোটর সেভেন না পলসি, এটা বলতেছে না, ওইটা বললে কনফিউশন লাগবে না এই জন্য। আর এটাকে কি বলে, ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পলসি, কন্ট্রাল্যাটারাল সেরেবেলার সাইন? এনিওয়ান? আচ্ছা আমি ক্লড সিনড্রোম, এটা হচ্ছে ক্লড, এটা হচ্ছে ওয়েবার। তাহলে ওয়েবারের ক্ষেত্রে লেশন হচ্ছে ভেন্ট্রাল মিড ব্রেন, ক্লডের ক্ষেত্রে হচ্ছে ভেন্ট্রাল মিড ব্রেন ইনক্লুডিং রেড নিউক্লিয়াস, আর এই যে ডরসাল মিড ব্রেন যেটা, এখানে যদি লেশন হয় তাহলে আমরা পাবো হচ্ছে পেরিনড সিনড্রোম। পেরিনডে কি কি পাওয়া যায় এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদের ভার্টিক্যাল গেজ সেন্টার কই থাকে। ভার্টিক্যাল গেজ সেন্টার থাকে মিড ব্রেনে, তাহলে এখানে লেশন হলে ভার্টিক্যাল গেজ পলসি হবে। তারপর হচ্ছে আচ্ছা, এই যে থার্ড ক্রেনিয়াল নার্ভে যে নিউক্লিয়াস আছে, এগুলোর যে আপার মোটর কন্ট্রোল, এই আপার মোটরের ফাইবার গুলো পেরিনড সিনড্রোমে ড্যামেজ হয়। এর ফলে কি হয়, আপার মোটর নিউরন টাইপ অফ থার্ড ক্রেনিয়াল নার্ভ পলসি ফিচার্স পাওয়া যায়। আচ্ছা থার্ড ক্রেনিয়াল নার্ভ এটা আইলিড কি করে, ইলিভেশন করে নাকি ডিপ্রেশন করে?
তাহলে থার্ড ক্রেনিয়াল নার্ভ যদি আপার মোটর নিউরন লেশন হয় তাহলে থার্ড ক্রেনিয়াল নার্ভ কি করবে, বেশি বেশি কাজ করার চেষ্টা করবে। তাহলে এখানে আইলিডটা কেমন পাবো আমরা, তাহলে পেরিনোডের ক্ষেত্রে থার্ড ক্রেনিয়াল নার্ভ হচ্ছে আপার মোটর নিউরন টাইপের লেশন হয়, ওয়েভার এবং ক্লডের ক্ষেত্রে থার্ড ক্রেনিয়াল নার্ভের লোয়ার মোটর নিউরন টাইপের লেশন হয়। তাহলে পেরিনোডের ক্ষেত্রে আমরা আইলিড পাবো হচ্ছে এলিভেটেড, ওয়েভার এবং ক্লডের ক্ষেত্রে পাবো টোসিস মানে ডিপ্রেসড পাবো আইলিড। ওয়েভার এবং ক্লডের ক্ষেত্রে আইটা কেমন থাকে ডেভিয়েশনটা, আউটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। এখন এখানে আমরা বলছিলাম কি পেরিনোডের ক্ষেত্রে আপার মোটর নিউরন লেশন, তাহলে আপার মোটর নিউরন লেশন হলে কি হয়, আমাদের জার্কটাগুলো বেড়ে যায় না, মাসেল জার্ক বেড়ে যায়, টোন বেড়ে যায়, এখানেও তখন বেশি বেশি অ্যাক্টিভিটি করবে। তাহলে এর উল্টা হবে, এটা ছিল আউট অ্যান্ড ডাউন, তাহলে এটা কি হবে মিডিয়ালি মানে ইনওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। বারবার যখন এরকম আই মুভমেন্ট করবে সেটাকে আমরা কি বলি নিস্টেগমাস। তাহলে এখানে কি পাওয়া যাবে, মিডিয়াল আসলে সেটাকে আমরা বলি কনভার্জেন্স। ইনওয়ার্ড মানে পিছনের দিকে চলে যাওয়ার মতো মনে হবে দেখে, তাহলে কনভার্জেন্স, রিট্রাকশন, নিস্টেগমাস। তাহলে কি বললাম, আইলিড এলিভেটেড, কনভার্সন, রিট্রাকশন, নিস্টেগমাস, আর এখানে বলছিলাম ভার্টিক্যাল গেজ সেন্টার থাকে, তাহলে ভার্টিক্যাল গেজ পলসি। বোঝা গেছে এটা, তাহলে পেরিনোড সিনোড ফিচার্স কি কি, ভার্টিক্যাল গেজ পলসি, এলিভেটেড আইলিড, তারপর হচ্ছে কনভার্জেন্স, রিট্রাকশন, নিস্টেগমাস। এই যে আমাদের যে ডর্সাল মিডব্রেনের লেশন দেখালাম, এই ডর্সাল মিডব্রেনে আরেকটা নিউক্লিয়াস থাকে প্রিটেকটাল নিউক্লিয়াস। এই প্রিটেকটাল নিউক্লিয়াস আমাদের লাগে কোথায়, লাইট রিফ্লেক্সে। তাহলে প্রিটেকটাল নিউক্লিয়াস যদি ড্যামেজ হয় তাহলে লাইট রিফ্লেক্স কি ইনট্যাক্ট থাকবে, এটা ড্যামেজ হবে। ইন্টারেস্টিং হচ্ছে প্রিটেকটাল নিউক্লিয়াস আমাদের অ্যাকোমোডেশন রিফ্লেক্সে লাগে না। তাহলে অ্যাকোমোডেশন রিফ্লেক্স এবং লাইট রিফ্লেক্সের কথা কেন আসতেছে, কারণ থার্ড ক্রেনিয়াল নার্ভের এই দুইটা জায়গায় কন্ট্রিবিউশন আছে। তাহলে লাইট রিফ্লেক্স অ্যাবসেন্ট, অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট, এটাকে আমরা কি বলি, লাইট নিয়ার ডিসোসিয়েশন। তাহলে ইন্টারেস্টিং হচ্ছে এখানে লাইট রিফ্লেক্স অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে কিন্তু অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট থাকতেছে, কারণ এখানে থার্ড ক্রেনিয়াল নার্ভে কিন্তু লেশন হয় নাই, লেশন হচ্ছে থার্ড ক্রেনিয়াল নার্ভের যে আপার মোটর নিউরনগুলো সেখানে লেশন হয়েছে, প্রিটেকটাল নিউক্লিয়াসে লেশন হয়েছে। তাহলে এবার সবগুলো একসাথে করি। ফার্স্ট বললাম ভার্টিক্যাল গেজ পলসি, কেন, কারণ এখানে ভার্টিক্যাল গেজ সেন্টার থেকে সেটা ড্যামেজ হয়ে গেছে। তারপর বললাম এলিভেটেড আইলিড, এটা একটা ইন্টারেস্টিং নাম আছে, ওটা আপনারা দেখবেন। থার্ড বললাম কি কনভার্জেন্স, রিট্রাকশন, নিস্টেগমাস। কেন, কারণ থার্ড ক্রেনিয়াল ওভার অ্যাক্টিভিটি হইতেছে, যেহেতু আপার মোটর নিউরনগুলো নাই, কন্ট্রোল নাই উপর থেকে, মাসলগুলো বেশি বেশি অ্যাক্টিভিটি করবে, এটা হবে। আর ফোর্থ বললাম কি লাইট নিয়ার ডিসোসিয়েশন, মানে লাইট রিফ্লেক্স অ্যাবসেন্ট কিন্তু অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট। এই চারটা ফিচারকে একসাথে বলা হয় পেরিনড সিনড্রোম। সাইট অফ লেশন কোথায় তাইলে, ডরসাল মিডব্রেন। মনে থাকবে তাহলে এখন, আশা করি মনে থাকবে।
তাহলে ওয়েবার, ক্লড আর হচ্ছে পেজ নট, তিনটা আমরা পড়লাম আজকে। ওয়েবার আর একটা ফিচার আছে, ওইটা আজকে ডিসকাস করলাম, এটা ডিসকাস করলে বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন। A 46-year-old man has over the past 14 hours developed weakness and numbness in her legs. She has no previous medical history of note apart from treated hypertension, smokes cigarette occasionally. Her mother died of a heart problem. On examination, the cranial nerves, upper limbs are normal. Power is reduced to 3/5. All modalities below the hips and reflexes are absent. Pain and temperature sensation are lost. Vibration and joint position sense are normal. একটা হচ্ছে পেশেন্টের সাডেন অনসেট। সেকেন্ড হচ্ছে তার কি আছে, মাসেল পাওয়ার ডিমিনিশড। এটা হচ্ছে বোথ লোয়ার লিম্বে, মানে বিলো হচ্ছে হিপস। রিফ্লেক্স গুলো ডিমিনিশড অ্যাবসেন্ট বলছে আর কি। পেইন অ্যান্ড টেম্পারেচার লস, কিন্তু ভাইব্রেশন পজিশন ইনট্যাক্ট। ডায়াগনোসিস কি তাহলে? এটাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যাক্সিডেন্ট। তাহলে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি থ্রম্বোসিস। তাহলে এই ধরনের অ্যাকিউট কন্ডিশন যদি বলে আমাদের সেক্ষেত্রে ভাস্কুলার কজ আগে চিন্তা করতে হবে। তাহলে অ্যান্টিস্পাইনাল আর্টারি থ্রম্বোসিসের সাডেন অনসেট এটা মিলে। রিফ্লেক্স পেইন অ্যান্ড টেম্পারেচার লস হচ্ছে কেন? কারণ অ্যান্টিস্পাইনাল আর্টারি আমাদের সাপ্লাই দেয় স্পাইনাল কর্ডে অ্যান্টিরিয়র টু থার্ডে, এবং অ্যান্টিরিয়র টু থার্ডের মধ্যে আমাদের থাকে হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, যেটা পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন ক্যারি করে। ভাইব্রেশন পজিশন ইনট্যাক্ট কেন? কারণ এটা সাপ্লাই এই ক্যারি করে ডর্সাল কলাম সাপ্লাই আসে পোস্ট স্পাইনাল আর্টারি থেকে, সো এটা স্পেয়ার করে দেয়। এখন কথা হচ্ছে পাওয়ার ডিমিনিশড কেন? এটা হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট ইনভলভমেন্টের কারণে। কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টটা থাকে অ্যান্টিরিয়র টু থার্ডের মধ্যে। তাহলে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট হলে লেশন হওয়ার কথা ছিল আপার মোটর নিউরন লেশন, সেক্ষেত্রে জাগলে এক্সাইটেড হওয়ার কথা ছিল, কিন্তু এখানে রিফ্লেক্স গুলো ডিমিনিশড। এটা এক্সপ্লেনেশন কি কাজ জানা আছে? আচ্ছা আমরা করে দিই, টাইম অনেক হয়ে গেছে। তাহলে অ্যাকিউট স্পাইনাল কর্ড ইনজুরিতে স্পাইনাল কর্ড একটা স্পাইনাল শকে থাকে। অ্যাকিউট কন্ডিশন এগুলো স্পাইনাল শক। এই স্পাইনাল শকের টাইমে রিফ্লেক্স, টোন এগুলো সব ডিমিনিশ থাকতে পারে। একটা লোয়ার মোটরের মতন ফিচার্স পাওয়া যায় দেখতে। 2 থেকে 3 দিন পরে তখন হচ্ছে আপার মোটর নিউরনের ফিচার্সগুলো ইউজুয়ালি ডেভেলপ করে। তাহলে যে কোনো স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টের প্রথম দিকে এক্সামিন করলে সে আপার মোটর নিউরনের ফিচার না পাওয়া যেতে পারে। তাহলে এখানে মেইন ক্লু কি? একটা হচ্ছে সাডেন অনসেট। সাডেন অনসেট মানে এটা হয় ট্রমা, নাইলে কোনো ভাস্কুলার ইনজুরি। সেকেন্ড হচ্ছে পেশেন্টের ভাইব্রেশন পজিশন ইনট্যাক্ট আছে কিন্তু পেইন অ্যান্ড টেম্পারেচার লস হয়েছে। তাহলে ডায়াগনোসিস হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি থ্রম্বোসিস। সিঙ্গোমাইলিয়া কোনটা? আগেরটাই? আচ্ছা, সিঙ্গোমাইলিয়া এটা ইম্পর্টেন্ট। আমরা এর আগে অবশ্য বলছিলাম, ভুল হইতে পারে আবার, মানে ভুলে যাওয়ার সম্ভাবনা। অ্যান্টিস্পাইনাল আর্টারি থ্রম্বোসিস দুইটাতেই পেইন অ্যান্ড সেন্সরি লস হবে, পেইন অ্যান্ড টেম্পারেচার, ভাইব্রেশন ইনট্যাক্ট থাকবে। এক্সিলেন্ট। তাহলে অ্যান্টিস্পাইনাল আর্টারি থ্রম্বোসিসের ক্ষেত্রে যে লস্ট হবে এটা হবে বিলো দ্য সাইট অফ লেশন, তার মানে যে জায়গাতে থ্রম্বোসিস আছে এর নিচের সব জায়গায় লস হবে। সিঙ্গোমাইলিয়ার ক্ষেত্রে শুধু লস্ট হবে আপার লিম্বে, মানে আর্মি, মানে যে জায়গাটা লেশন শুধু সেখানেই। তাহলে সিঙ্গোমাইলিয়ার ক্ষেত্রে লোয়ার লিম্বে কোনো সেন্সরি লস ইউজুয়ালি থাকে না, ওইটা তো মনে রাখতে পারেন। আরেকটা হচ্ছে সিঙ্গোমাইলিয়া এরকম অ্যাকুট অনসেট থাকবে না। সিঙ্গোমাইলিয়া হচ্ছে একটা ক্রনিক লং টাইম হিস্ট্রি থাকবে, আর স্পাইনাল থ্রম্বোসিস থাকবে অ্যাকিউট হিস্ট্রি। এইভাবে মনে রাখতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সিঙ্গোমাইলিয়ার ক্ষেত্রে ইউজুয়ালি আপার লিম্বে ইনভলভমেন্ট হবে, এবং সেখানে লোয়ার মোটর উইকনেসটা আগে থাকবে। আপার মোটর থাকতে পারে পরে গিয়ে, আর অ্যান্টিস্পাইনাল থ্রম্বোসিসের ক্ষেত্রে আপার মোটর নিউরনটা থাকবে আগে।
অনেক তো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে। সহজে মনে রাখার জন্য সিঙ্গোমাইলের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ফিচার্সগুলো পাবো আপার লিম্বে, আর এন্টেসপ্ল্যানেটের থ্রম্বোসিসের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা লোয়ার লিম্বে পাই। এটা সহজে মনে রাখতে পারে। An 18-year-old woman presented at the age of 3 years with progressive ataxia. She is now wheelchair bound. On examination, these are thick bilateral optic atrophy. There is ataxia. Reflexes are absent with bilateral extensor plantar. She has absent vibration and impaired joint position in both feet. Bilateral pes cavus is apparent. ECG shows T inversion. Echo shows left ventricular hypertrophy. Excellent. তাহলে দেখা যাচ্ছে প্যাডিশ অ্যাটাক্সিয়া। তাহলে আমরা বলছিলাম প্যাডিশ অ্যাটাক্সিয়া এবং বিটল ডেফিসিয়েন্সি, এটা ফিচার্স অলমোস্ট কাছাকাছি। বাইলেটারাল এক্সটেন্সর প্ল্যান্টার থাকে, রিফ্লেক্স কিছু অ্যাবসেন্ট থাকে, জয়েন্ট ভাইব্রেশন পজিশনগুলো অ্যাবসেন্ট থাকে। তাহলে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আমরা বলছিলাম কি, যে প্যাডিশ অ্যাটাক্সিয়া এগুলো ইউজুয়ালি হয় ইয়ং পেশেন্টের ক্ষেত্রে। দেখেন তার ডায়াগনোসিসে 3 বছর বয়সে, আর এগুলো হুইলচেয়ার বাউন্ড হয়ে যায়, মানে খুবই সিভিয়ারলি প্রোগ্রেসিভ। তারপরে এক্সট্রা থাকতে পারে কি, পেস কেবাস থাকতে পারে, ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকতে পারে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে হুইলচেয়ার বাউন্ড এই কথাটা এমআরসি বা এই ধরনের পরীক্ষার জন্য মনে রাখতে হবে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লু ফর প্যাডিশ অ্যাটাক্সিয়া। A 35-year-old man presents with paroxysmal episodes of severe right periocular pain lasting for 15 to 40 minutes associated with redness of the eye, lacrimation, and nasal congestion. The episodes seem to be very stereotyped and occur around 1 a.m. The attacks occur over a period of 6 to 8 weeks and then seem to remit only to occur again after 6 to 8 months. Prophylactic treatment. Excellent. তাহলে ডায়াগনোসিস হচ্ছে ক্লাস্টার হেডেক, প্রোফিল্যাক্সিস হচ্ছে প্যারাফামিন। তাহলে এখন যদি পিরিয়ডিক সিভিয়ার হেডেক থাকে, প্রতিদিন একই টাইমে হইতেছে, কয়েক সপ্তাহ পর পর রিপিট হইতেছে, এটা হচ্ছে টিপিক্যাল সিনারিও ফর ক্লাস্টার হেডেক। 62-year-old man presented with urinary retention and weakness in his legs. Past history of notes include hypertension, type diabetes, and colonic carcinoma. Underwent an anterior resection some 5 years earlier. Blood pressure pulse almost normal. There is left-sided loss of vibration and joint position sense at level of T10. Right-sided loss of pain and sensation below the level of T10. And there is 1/5 power weakness affecting his left leg. There is urinary retention. লেফট সাইডে উইকনেস আছে, লেফট সাইডে ভাইব্রেশন পজিশন লস আছে, রাইট সাইডে পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস আছে, ইউরিনারি রিটেনশন আছে। মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি? এক্সেলেন্ট। তাহলে ডায়াগনোসিস ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। তাহলে ইপসিল্যাটারাল আপার মোটর নিউরন লেশন, ইপসিল্যাটারাল ভাইব্রেশন পজিশন লস, আর কন্ট্রাল্যাটারাল পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস। এটা হচ্ছে বলা হবে ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম বা স্পাইনাল কর্ড হেমিসেকশন। A 54-year-old woman has developed difficulty walking over the last 2 months. Tone and power are normal in the lower limbs. Knee jerks are preserved, yet ankle jerks are absent. Plantar response are extensor. She has had some difficulty emptying her bladder. তাহলে knee jerk present আছে, ankle jerk absent, আর plantar হচ্ছে extensor, আর সাথে আছে কি bladder involvement আছে। এক্সেলেন্ট। তাহলে এটা হচ্ছে কোনাস মেডুলাস লেশন। তাহলে এখানে কি কি আছে? বোথ আপার মোটর এন্ড লোয়ার মোটর নিউরন ফিচার্স আছে, মানে অ্যাঙ্কেল জার্ক অ্যাবসেন্ট, প্ল্যান্টার অ্যাবসেন্ট, এক্সটেন্সর, সাথে আবার ব্লাডার ইনভলভমেন্ট আছে, তাহলে মোস্ট লাইকলি লেশন আছে স্পাইনাল কর্ডে। আর নি জার্ক হচ্ছে প্রিজার্ভ। তাহলে নি জার্কের রুট ভ্যালু কত? নি জার্কের L5 L34 ছিল না? আর অ্যাঙ্কেল হচ্ছে S1, তার মানে লেশনটা হয়েছে এর মাঝামাঝি, যে কারণে
নিজাকটা স্পেয়ার করে গেছে, নিজাকে কোনো ইনভলভমেন্ট হয় নাই। আর নিচে যেহেতু হয়েছে, সো প্ল্যান্টারটা এক্সটেন্স হয়ে গেছে, আপার মোটর নিউরনের ফিচার্স আছে, ব্লাডার ইনভলভমেন্ট আছে। অপরদিকে অ্যাঙ্কেল জারটা লস হয়ে গেছে আবার। তাহলে এরকম যদি কোনো সিনারিও থাকে যে বোথ আপার মোটর নিউরন লোয়ার মোটর নিউরনের ফিচার্স আছে, নিজে একটা নর্মাল কিন্তু অ্যাঙ্কেল জার অ্যাবসেন্ট, সাথে ব্লাডার ইনভলভমেন্ট, তাহলে এরকম টিপিক্যাল সিনারিও হচ্ছে কোনাস মেডুলাইজেশনের। সিঙ্গো মাইলে তো আমরা অনেকগুলো পড়ছি, এটা তার কোনো ই নাই। প্যারাসিটাল মেনিনজিওমা, এক্ষেত্রে বাইল্যাটারাল হেমিপ্যারেসিস থাকতে পারে, হেমিপ্যারেসিস না প্যারাপ্যারেসিস থাকতে পারে, কিন্তু এরকম যে জার্ক একটা প্রেজেন্ট একটা অ্যাবসেন্ট এই ধরনের ফিচার্স থাকবে না। সার্ভাইকাল স্পন্ডাইলিসিস হলে সেক্ষেত্রে সার্ভাইকাল রিজনে যদি লেশন হয় তাহলে নিজা কেমন থাকবে? এক্সেলেন্ট। তাহলে সার্ভাইকাল হলে নিচে সব জায়গায় আমরা আপার মোটর রেগুলেশনের ফিচার্স পাবো। তাহলে নিজাক এক্সাইটেড থাকবে, অ্যাঙ্গেল জার্ক এক্সাইটেড থাকবে। আর বেরি বেরি হলে জার্ক কেমন পাবো? তাহলে বেরি বেরি হচ্ছে থায়ামিন ডেফিসিয়েন্সি। থায়ামিন ডেফিসিয়েন্সি কি করে? পেরিফেরাল নিউরোপ্যাথি করে। পেরিফেরাল নিউরোপ্যাথি করলে আমরা কি করবো? জার্ক ডিমিনিশ পাবো, মানে লোয়ার মোটর রেগুলেশনের ফিচার্স পাবো। তাহলে সেখানে আমাদের এই যে এক্সটেন্সর প্ল্যানটা পাবো না। এরকম যদি মিক্স লেশন পাই বোথ আপার মোটর এবং লোয়ার মোটর নিউরন ফিচার্স, তাহলে আমাদের কয়েকটা ডিজিজ চিন্তা করতে হবে। একটা হচ্ছে মোটর নিউরন ডিজিজ, তারপর বিটিওল ডেফিসিয়েন্সি আছে কিনা, তারপর সামনে সিঙ্গো মাইলেজ হয়তো অনেক সময় পাওয়া যেতে পারে, আর একটা হচ্ছে যে কোনাস মিডুলাইজ লেশন, সরি কোনাস মিডুলাইজ, হ্যাঁ কোনাস মিডুলাইজ লেশন। আর কর্ডিকোনা হলে কর্ডিকোনাতে পিওর লোয়ার মোটর নিউরন পাওয়া যাবে, কর্ডিকোনাতে আপার মোটরের সাইন পাওয়া যাবে না। 40-year-old woman has a history of Graves' disease, presented 6-month history of progressive tingling and weakness of her legs. On exhaustion of the lower limbs, there is bilateral pyramidal weakness, depressed deep tendon reflex, flexor plantar. There is reduced joint position and vibration sense, but no other sensory abnormalities. তাহলে বাইলেটারাল আপার মোটর নিউরন লেশন আছে, তারপরে দেখা যাচ্ছে লোয়ার মোটর নিউরন লেশনের ফিচার আছে ইন দ্য ফর্ম অফ অ্যাবসেন্ট রিফ্লেক্স, জয়েন্ট পজিশন এন্ড ভাইব্রেশন অ্যাবসেন্ট, কিন্তু আদার সেন্স নর্মাল। তাহলে ডায়াগনোসিস কি হবে এটা? এক্সেলেন্ট, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। গ্রেভস ডিজিজের সাথে কোনো রিলেশন আছে? অটোইমিউন ডিজিজগুলো একটার সাথে একটা অ্যাসোসিয়েটেড থাকে। তাহলে এক্ষেত্রে বি12 ডেফিসিয়েন্সি কজ কি হতে পারে? হ্যাঁ, বি12 ডেফিসিয়েন্সি কেন হতে পারে এক্ষেত্রে? এক্সেলেন্ট, পার্নিশিয়াস অ্যানিমিয়া। তাহলে পার্নিশিয়াস অ্যানিমিয়া, গ্রেভস ডিজিজ, ভিটিলিগো এগুলো যদি একসাথে থাকে এটা কি বলা হয়? ডেভিডসন একদম লাস্ট বক্স। এক্সেলেন্ট, টাইপ 2 অটোইমিউন পলিগ্যান্ডুলার সিনড্রোম। তাহলে এইভাবে প্রশ্ন আসতে পারে। এই সিনারিও যদি একটু কঠিন করতে চাই, যে গ্রেভস ডিজিজ আছে, এই ফিচার্সগুলো দিয়ে দিল, তারপর বললো পেশেন্টের ভিটিলিগো আছে, বা এই দুইটাই দিল, দিয়ে তারপর বললো ডায়াগনোসিস কি। তাহলে এপিএস, টাইপ 2 এপিএস। ওকে, আর দুইটা প্রশ্ন আছে। A 20-year-old woman presents with a 6-day history of progressive ascending numbness and weakness of her lower and subsequently upper limbs. The day after admission to the general medical unit, she is noted to have developed bilateral fissure weakness, areflexy, lump puncture pending transfer to the neurology unit that day. What will be the findings?
তাহলে পেশেন্টে অ্যাসেন্ডিং টাইপ অফ উইকনেস আছে, বাইলেটারাল ফেশিয়াল উইকনেস আছে, রিফ্লেক্স সবগুলো অ্যাবসেন্ট। তাহলে আমরা কি পাবো? নর্মাল সেল কাউন্ট, হাই প্রোটিন অ্যান্ড নর্মাল গ্লুকোজ, মানে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসিশন পাবো। ওকে, আজকে আমাদের লাস্ট প্রশ্ন। এটা আমরা অলরেডি আগে একবার পড়ছি, ভেস্টিবুলার schwannoma, what will be the findings। আচ্ছা, এটা আমরা ডিসকাস করছি একদম প্রথম দিকে, ছিল এটা রিপিট হয়েছে আর কি। ওকে, তাহলে এগুলোই আমাদের আজকে ডিসকাশন। আজকে আমাদের নিউরোলজি এসবিএ মোটামুটি শেষ। নেক্সট দিন থেকে আমরা ইনশাআল্লাহ রিমোটোলজি এসবিএ শুরু করবো হয়তো। ইয়েস, মার্কাস গান পিপিল পাওয়া যায়। রেসপিরেটরি রেসপিরেটরি আমরা পড়ি নাই, রেসপিরেটরি তো পড়ছিলাম মনে হয়, নাকি পড়ি নাই? আচ্ছা, রেসপিরেটরি এসবিএ হয় নাই না? তাহলে নেক্সট আমরা ইনশাআল্লাহ তাহলে রেসপিরেটরি পড়তে পারি, তারপর রিমোটোলজি পড়া যাবে। আচ্ছা, মার্কাস গান পিপলে কি হয় এটা আমরা একটু বলি। আমাদের যে লাইট রিফ্লেক্স আছে, এটা অ্যাফারেন্ট পাথওয়ে কি করে ফরমেশন? তাহলে এখান থেকে সেন্সেশন ক্যারি করে নিয়ে যাবে কে? ক্রিনাল নার্ভ 2। এখান থেকেও নিয়ে যাবে হচ্ছে 2। আর এই যে এখানে এসে আমাদের লাইট রিফ্লেক্স আমরা কি দেখি? লাইট দিয়ে যে পিপলটা কনস্ট্রিকশন হচ্ছে কিনা। তাহলে এই কনস্ট্রিকশন করাটাকে ক্রিনাল নার্ভ 3। তাহলে ইনপুট নিয়ে যাচ্ছে 2 আর আউটপুট আসতেছে 3 দিয়ে। এখানে আমাদের আছে, আমরা যখন এই যে লাইট রিফ্লেক্স দেখি, তাহলে প্রথমে এ লাইট ফেলে এটা কনস্ট্রিকশন করছে কিনা, আবার এটা একসাথে কনস্ট্রিকশন করছে না, দুইটা দেখি। তাহলে একটা বলে কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স আর একটা হচ্ছে ডিরেক্ট লাইট রিফ্লেক্স। এখন যদি কোনো পেশেন্টের অ্যাফারেন্ট পাথওয়েতে সমস্যা থাকে, মানে ক্রিনাল নার্ভ 2 এটাতে যে ড্যামেজ থাকে, তাহলে কি হবে? আমরা যখন প্রথমে রাইটে আলো ফেলবো, তাহলে রাইট আর ক্রিনাল 2 3 দুইটা ইনট্যাক্ট আছে, সো এখানে পিপল কনস্ট্রিকশন হবে। এবং এটা কনসেনসুয়াল রাইট রিফ্লেক্সের কারণে অপোজিট সাইডেরও পিপলটা কনস্ট্রিক্টেড থাকবে। এখন লাইটটা যখন রাইট আই থেকে সরাই লেফট আই দিব, লেফট আই দিলে কি হবে?